হ্যালো এভরিওয়ান। তো আমরা এবার হচ্ছে আইপি কোর্সের শিডিউলিং টপিকটা দেখব। তো এখানে প্রথমে হচ্ছে শিডিউলিং এর যে অবজেক্টিভ আছে সেটা বলা আছে। তো প্রথমে আসলে আমাদের জানা দরকার হচ্ছে সিকোয়েন্সিং আর শিডিউলিং এর মধ্যে ডিফারেন্স কি। তো সিকোয়েন্সিং হচ্ছে যে কোন কাজের পরে কোন কাজ করতে হবে সেটার যে অর্ডার নির্ধারণ করা, সেটা হচ্ছে সিকোয়েন্সিং। আর সিকোয়েন্সিং এর সাথে যখন টাইমের ব্যাপারটা অ্যাড হয় তখন সেটা শিডিউলিং হয়। যেমন ফর এক্সাম্পল আমরা ঠিক করলাম যে আহ, প্রথমে হচ্ছে এ, তারপরে বি, তারপরে হচ্ছে সি, তারপরে হচ্ছে ডি, আর লাস্টে হচ্ছে ই। তো এই যে সিকোয়েন্সটা আমরা ফলো করব, এই মানে এই যে অর্ডারটা আমরা ফলো করব, এইটাকে সিম্পলি আমরা সিকোয়েন্সিং বলতে পারতেছি। বাট শিডিউলিং হতে গেলে আমাদেরকে আসলে জানতে হবে যে দেখা গেছে যে 0 টাইমে শুরু করতে হবে, 5-এ শেষ হবে। বি আবার এক্স্যাক্টলি 5-এ শুরু করা যাবে না, ফর এক্সাম্পল 7-এ শুরু হবে, 10-এ শেষ হবে। এরকম আর কি, মানে যখন টাইমের ব্যাপারটাও এর সাথে অ্যাড হয়ে যাবে, শুধু টাইম না আরো বিভিন্ন রিসোর্সের ব্যাপার স্যাপারও আসতে পারে, তখন এই এই জিনিসটাকে আমরা তখন বলবো শিডিউলিং। মানে শিডিউলিং ইজ নট অল অ্যাবাউট দ্য অর্ডারস, এখানে আরো অনেক কিছু আছে আর কি। হ্যাঁ, ঠিক আছে। তো এটাই। তো এবার আমরা এটা ইরেজ করে দিই। তো এখানে কি বলা আছে যে অবজেক্টিভ অফ শিডিউলিং ইজ টু অ্যাচিভ ট্রেড অফস among conflicting goals, which includes efficient utilization of staff, equipment, and facilities, and minimization of customer waiting time, inventories, and processing time. তো অনেক সময় দেখা গেছে যে যদি গুড কোয়ালিটি কাস্টমার সার্ভিস আমাদেরকে এনশিওর করতে হয়, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের স্টাফ বা ইকুইপমেন্ট বা ফেসিলিটির সংখ্যা কিন্তু বাড়াতে হয়। সেক্ষেত্রে বাড়ালে আবার ওয়েটিং টাইম কমে যায়। কিন্তু ওই যে ফেসিলিটি গুলো যখন আমি বাড়ালাম, তো তখন কিন্তু আমার একটা কস্ট আছে। যেমন আমি যদি ইনভেন্টরি ক্যারি করতাম, ইনভেন্টরি ক্যারি করলে স্টক আউট হওয়ার চান্স কমে যেত, কিন্তু ইনভেন্টরি ক্যারি করার তো একটা কস্ট আছে, রাইট? তো ওগুলোই বলা হয়েছে যে এই অবজেক্টিভ গুলো হচ্ছে কনফ্লিক্টিং, মানে এগুলো ট্রেড অফ আছে। যে কোনো মানে যে কোনো দিক ভালো করতে গেলে আর এক দিক এটা অটোমেটিক খারাপ হয়ে যাবে আর কি, এরকম। তো এবার শিডিউলিং এর ইম্পর্টেন্স দেয়া আছে। প্রথমে বলা আছে যে ইফেক্টিভ এন্ড এফিশিয়েন্ট শিডিউলিং ক্যান বি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। তো এইটা কেন, এই যে বলা হয়েছে যে যদি আমি শিডিউলিংটা খুবই আহ, সুন্দরভাবে করতে পারি, তাহলে দেখা গেছে যে আমাদের যে সিস্টেমের ভিতরে গুড এর ফ্লো, সেটা কিন্তু খুব ফাস্ট হবে। এবং যখন গুড ফ্লো ফাস্ট হবে, তখন কিন্তু এটা বলা যায় যে আমার যে সমস্ত ফেসিলিটি আছে সেগুলোর ইউটিলাইজেশন ভালো হবে। এবং যদি ইউটিলাইজেশন ভালো হয় তাহলে ওয়েস্ট কমে যাবে, ওয়েস্ট কমে গেলে কস্টও কিন্তু কমে যাবে। হ্যাঁ। তারপরে হচ্ছে গুড শিডিউলস রেজাল্ট ইন মোর রিলায়েবল ডেলিভারিস। ওই যে আমরা মানে যদি আমার শিডিউলের সাথে আমি কাজ করতে পারি, তাহলে কিন্তু আমি যে সময় আমার একটা কাজ সেটা সম্পন্ন করে দেওয়ার কথা, আমি কিন্তু সে সময় শেষ করে দিতে পারবো। তো তখন হচ্ছে আমার পুরো ওভারঅল সিস্টেমের যেটা হচ্ছে রিলায়েবিলিটি, সেটা কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে। তো এবার আসছে সিকোয়েন্সিং জবস, মানে হচ্ছে একটা অর্ডার ঠিক করা যে কোন কাজের পরে কোন কাজ করতে হবে। তো সেটাই হচ্ছে জব সিকোয়েন্সিং, আমরা আগেই বলেছি। তো একটা জব সিকোয়েন্সিং প্রবলেম সলভ করার জন্য আমরা বেশ কিছু প্রায়োরিটি রুল ফলো করতে পারি। তো প্রথমে আমাদের যেটা বলা আছে যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, FCFS, অথবা এটা এ ফিফো বলে অনেক সময়, ফার্স্ট ইন ফার্স্ট আউট। তো তারপরে আছে SPT, মানে শর্টেস্ট প্রসেসিং টাইম। তো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের ক্ষেত্রে ব্যাপারটা হবে এরকম যে যেইটা হচ্ছে প্রথমে এসছে আমরা সেটা দিয়েই আমাদের প্রসেসটা শুরু করে দেব। এরপরে যেটা আসবে তারপরে সেটা, এভাবে করে চলতে থাকবে। আর SPT মানে হচ্ছে শর্টেস্ট প্রসেসিং টাইম। এটার ক্ষেত্রে হবে কি, যে আমাদের হাতে যতগুলো জব হচ্ছে আছে সেগুলোর ভিতরে যেটার প্রসেসিং টাইম সবচেয়ে কম, আমরা সেটা হচ্ছে প্রথমে করব। তারপরে যেটার প্রসেসিং টাইম কম সেটা সেকেন্ডে করব, এভাবে করে চলতে থাকবে। আর্লিয়েস্ট ডিউ ডেট কি, যে আমাদের প্রত্যেকটা জব যে যেমন একটা প্রসেসিং টাইম আছে, তেমন ওই জবটা কত সময়ের ভিতরে ডেলিভারি দিতে হবে, অর্থাৎ ডিউ ডেটও তো আছে, রাইট? তো আর্লিয়েস্ট ডিউ ডেট মানে যেটা ডিউ ডেট সবচেয়ে আগে, আমরা সেই কাজটা প্রথমে শুরু করব। তারপরে যেটা ডিউ ডেট সেটা সেকেন্ডে করব, এভাবে করে চলতে থাকবে। আর লংগেস্ট প্রসেসিং টাইম মানে কি, যে যেই জবটা করতে সবচেয়ে বেশি সময় লাগতেছে, আমরা সেইটাকে হচ্ছে প্রথমে করব। ঠিক আছে।
তারপরে যেটা সেকেন্ড হাইয়েস্ট সেটাকে আমরা এর পরে করব, এভাবে করে চলতে থাকবে। তো আমাদের এখানে একটা প্রবলেম দেওয়া আছে যে আমার এইখানে আমাদের পরীক্ষা যে সমস্ত প্রবলেম থাকবে সেটাকে সেখানে এরকম একটা টেবিল থাকবে, ঠিক আছে। তো এখানে বলা হয়েছে যে অ্যাপ্লাই দ্য ফোর পপুলার সিকোয়েন্সিং রুলস টু দিস ফাইভ জবস ইন অর্ডার টু ফাইন্ড এভারেজ কমপ্লিশন টাইম অর এভারেজ ফ্লো টাইম। তারপর হচ্ছে ইউটিলাইজেশন, দেন হচ্ছে এভারেজ নাম্বার অফ জবস ইন দ্য সিস্টেম, আর এভারেজ জব লেটনেস অর এভারেজ টার্ডিনেস। তো টার্ডিনেস মানে হচ্ছে অ্যাকচুয়ালি লেট যেগুলা, ঠিক আছে। টার্ডি আর লেট একই কথা, মানে অ্যাকচুয়ালি লেট জব গুলোকেই হচ্ছে টার্ডি জব বলা হয়, হ্যাঁ। তো আমরা এখানে আমাদের প্রথম কলামে দেয়া আছে জবগুলোর নাম, পরে হচ্ছে সেগুলোর পরের কলামে সেগুলোর জন্য অ্যাসোসিয়েটেড প্রসেসিং টাইম, মানে এই জবটা শুরু করলে শেষ করতে আমার কতটুকু সময় লাগে সেটা দেয়া আছে, মানে এটা করতে 6 দিন লাগে, এ করতে বি করতে 2 দিন লাগে, এরকম। আর ডান সাইডে হচ্ছে একদম রাইট মোস্ট কলামে দেয়া আছে জবের ডিউ ডেট, মানে হচ্ছে এ জবটা 8 নাম্বার তারিখে ডিউ হয়ে যাবে, বি জবটা 6 তারিখে ডিউ হয়ে যাবে, এরকম আর কি, ঠিক আছে। তো আমরা এটা কোশ্চেনটা বুঝতে পারলাম। এবার আমাদের কাজ হচ্ছে যে এক একটা সিকোয়েন্সিং যে সমস্ত রুল গুলো ছিল সেগুলো ফলো করে, প্রায়োরিটি রুল গুলো ফলো করে আমরা প্রত্যেকটা করে করে দেখবো, হ্যাঁ। তা আমাদের প্রথমটার ক্ষেত্রে আমরা কি বলেছি যে আমরা এফসি এফএস, মানে এফসি এফএস বা ফিফো যে কোনো একটা বললেই হলো, যে ফার্স্ট ইন ফার্স্ট আউট আমরা সেটা ফলো করছি। তা আমরা যদি এই ইয়েটার ক্ষেত্রে দেখি, এইটার ক্ষেত্রে দেখি, তাহলে আমরা ধরে নিচ্ছি যে আমাদের যে জবগুলো এই অর্ডারেই এসছে, ঠিক আছে। মানে প্রথমে এ আসছে, এর পরে বি আসছে, বি এর পরে সি আসছে, সি এর পরে ডি এন্ড লাস্টে ই। তো যেহেতু এই অর্ডারে আসছে, সো আমরা ধরে নিব যে আমরা প্রথমে এ এর কাজটা শেষ করব, এরপরে বি, বি এর পরে সি, সি এর পরে ডি, এভাবে করে চলতে থাকবে। ওকে। তা আমরা প্রথমে এর ক্ষেত্রে দেখি। এর ক্ষেত্রে তো দেয়াই আছে যে আমার প্রসেসিং টাইম 6 দিন আর ডিউ ডেট হচ্ছে 8। তো আমি প্রথমে প্রসেসিং টাইম দিলাম, প্রসেসিং টাইম 6 আমি লিখে ফেললাম, প্রসেসিং টাইম 6। এখন ফ্লো টাইম হচ্ছে কি, প্রথমটার ক্ষেত্রে প্রসেসিং টাইম এবং ফ্লো টাইম দুটাই সেম, ঠিক আছে। এরপরে হচ্ছে ডিউ ডেট ছিল 8 তারিখ, আমি কাজটা শেষ করে ফেলছি 6-তে, তার মানে আমার কি আসলে লেট হয়েছে কোনো? না। সো এই জন্য লেটনেস 0, ঠিক আছে। তো বি এর ক্ষেত্রে আমার প্রসেসিং টাইম হচ্ছে 2 দিন। সো আমি বি কি এ শেষ না করার আগে শুরু করতে পারবো? পারবো না। সো এ শেষ হইলো আমার 6 নাম্বার দিনে, তার মানে বি শুরু হবে 6 নাম্বার দিন থেকে। তাহলে এই বি এর জন্য মানে বি এর ক্ষেত্রে ফ্লো টাইম কখন হবে সেটা বের করার জন্য আমি কি করব, এই যে এ এর যে ফ্লো টাইম সেটার সাথে বি এর যে প্রসেসিং টাইম এটা অ্যাড করলে দেখা যাবে যে 8 হয়েছে। তো আমার এটা ডিউ ডেট ছিল 6-তে, তার মানে কি আমি অলরেডি 2 দিন এক্সিড করে ফেলছি, তার মানে আমার লেট হয়েছে 2 দিন, ঠিক আছে। এবার আমি সি এর ক্ষেত্রে দেখি, আমার বি শেষ হয়েছিল 8 নাম্বার দিনে, সি হতে আমার আরো 8 দিন লাগে, তার মানে কি আমি ওই 8 আর 8 যোগ করলে আমি আমার ফ্লো টাইম পেয়ে গেলাম। ফ্লো টাইম হচ্ছে 16, আর এটা ডিউ ডেট হচ্ছে 18, আর আমি এটা শেষ করেছি 16-তে, তার মানে আমার কোনো লেট হয়নি, ঠিক আছে। তারপরে হচ্ছে সিমিলারলি ডি এর জন্য এই 16-র সাথে 3 যোগ করলে 19 হবে, যেটা হচ্ছে আমাদের ফ্লো টাইম, ঠিক আছে। তার মানে দাঁড়াচ্ছে কি বিষয়টা, যে আমি ডি শুরু করব 16-র শেষে, আর এটা মানে 16-তে ইয়ে করব 16-র শেষে, আর এটা শেষ হয়ে যাবে 19-এ, ঠিক আছে, এইভাবে আর কি। তো এইটা ডিউ ডেট হচ্ছে 15, তো 19-এর থেকে 15 মাইনাস করলে 4 হয়। তো ওইটাই, এভাবে করে আমরা সবগুলোর জন্য বের করে ফেলতে পারলাম। তো যখন এগুলো বের করা হয়ে গেল, এরপরে যেটা দাঁড়াবে যে আমরা এই যে আমাদের যে প্রসেসিং টাইম গুলোর যে কলামে যতগুলো এন্ট্রি আছে আমরা এই এন্ট্রি গুলোকে যোগ করব, ঠিক আছে। তো এন্ট্রি গুলোকে যোগ করলে দেখা যাচ্ছে যে আমরা কত পেলাম? 28 পেলাম, ঠিক আছে। সিমিলারলি আমরা ফ্লো টাইমটাকেও যোগ করব, এন্ড আমাদের যে লেটনেস আছে এটাকে আমরা যোগ করব। তো এই পুরো প্রসেসটা শেষ করার পরে আমরা পরের পেজে যাই। সেখানে আমাদের প্রথমে কোশ্চেনে যেটা বলেছিল যে এভারেজ কমপ্লিশন টাইম আর এভারেজ ফ্লো টাইম, ঠিক আছে।
তো এভারেজ কমপ্লিশন টাইম বা এভারেজ ফ্লো টাইমের ফর্মুলা কি? সাম অফ টোটাল ফ্লো টাইম আর হচ্ছে নাম্বার অফ জবস। ঠিক আছে। তো সাম অফ টোটাল ফ্লো টাইম বাই নাম্বার অফ জবস করলে সাম অফ টোটাল ফ্লো টাইম আমরা এই যে 77 বের করে ফেলেছি, আর নাম্বার অফ জবস হচ্ছে 5টা, সেখান থেকে আমরা এভারেজ ফ্লো টাইম পেলাম 15.4 ডেজ। ঠিক আছে। তো এরপরে হচ্ছে আমাদেরকে বের করতে বলেছিল যে ইউটিলাইজেশন কত। ইউটিলাইজেশন বের করার ফর্মুলা হচ্ছে টোটাল জব ওয়ার্ক টাইম বাই সাম অফ টোটাল ফ্লো টাইম। ঠিক আছে। তো টোটাল ফ্লো টাইম হচ্ছে আমরা দেখছিলাম না, সাম অফ টোটাল ফ্লো টাইম 77, আর টোটাল ওয়ার্ক টাইম হচ্ছে 28। তো এই দুইটাকে ভাগ করে দিলে আমাদের হচ্ছে 0.364 আসে, এটাকে পার্সেন্টেজে নিলে 36.4% হয়। হ্যাঁ। তারপরে হচ্ছে এভারেজ নাম্বার অফ জবস ইন দ্য সিস্টেম, তো সাম অফ টোটাল ফ্লো টাইম বাই টোটাল জব ওয়ার্ক টাইম। তো এইটা হচ্ছে কি ইউটিলাইজেশনের জাস্ট হইতেছে রিসিপ্রোকাল। আপনারা দেখেন এটা কিন্তু 28/77 ছিল, এটা 77/28, মানে এটা জাস্ট রিসিপ্রোকাল। ঠিক আছে। তো এটা করলে আমরা এভারেজ নাম্বার অফ জবস ইন দ্য সিস্টেম পাবো। আর তারপরে হচ্ছে এভারেজ জব লেটনেস। তার মানে কি, এই যে আমার যে লেটনেস গুলো ছিল, এই লেটনেস গুলোর সাম নিব। তো ওটা হচ্ছে 11। তারপরে সেটাকে নাম্বার অফ জবস দিয়ে ভাগ করে দিলে আমি এভারেজ জব লেটনেস বের করে ফেলবো। ঠিক আছে। তো এফসিএফএস বা ফিফোর ক্ষেত্রে আপনি এভাবে বের করতে পারেন। এবার আমরা আরেকটা সিকোয়েন্সিং এর এক্সাম্পল দেখব। এটা আবার হচ্ছে এসপিটি, মানে শর্টেস্ট প্রসেসিং টাইম। তো এইটা করার আগে আমাদেরকে প্রথমে একটা কাজ করে নিতে হবে, যে আমার শর্টেস্ট প্রসেসিং টাইম মানে কি, যে প্রসেসিং টাইম ছোট থেকে বড় এই সিকোয়েন্সে আমাকে জবগুলো সাজিয়ে নিতে হবে প্রথমে। হ্যাঁ। তো দেখেন এখানে এক্স্যাক্টলি প্রথমে সেই কাজটি করছে, যে আমার বি এর প্রসেসিং টাইম সবচেয়ে কম, তো এইটাকে প্রথমে দিছে। তারপরে ডি এর প্রসেসিং টাইম কম, এটা সেকেন্ডে। তারপরে এটার প্রসেসিং টাইম হচ্ছে থার্ড, এটা হচ্ছে ফোর্থ, এটা ফিফথ। মানে হচ্ছে ছোট থেকে বড় প্রসেসিং টাইম অনুযায়ী আমাকে প্রথমে সাজিয়ে নিতে হবে। ঠিক আছে। তো ওইটা সাজিয়ে নেয়ার পরে সিমিলার আমরা আগের প্রবলেমটা যেভাবে করলাম ওইভাবেই। তো আপনি দেখেন এবার বি এর ক্ষেত্রে আমরা যেটা বলেছিলাম যে প্রথমটার ক্ষেত্রে প্রসেসিং টাইম এন্ড ফ্লো টাইম সেম। তো এখানে 2 হচ্ছে প্রসেসিং টাইম। তো 2 হচ্ছে প্রসেসিং টাইম এবং ফ্লো টাইমও সেম। এটা ডিউ ডেট হচ্ছে 6-তে। যেহেতু হচ্ছে আমি এটা শেষ করে ফেলছি কখন, ডিউ ডেটের আগেই, তো আমার কোনো লেটনেস নাই, লেটনেস 0। তারপরেরটার ক্ষেত্রে দেখেন এটা 2-এ শেষ হইছে, আর এটা হইতে বি, তাহলে ডি শুরু হবে কখন? ডি শুরু হবে 2-এর পর থেকে। আর এটা হতে 3 দিন লাগে, 2-এর সাথে 3 যোগ করেন 5। এটা ডিউ ডেট হচ্ছে 15-তে। তো ডিউ ডেটের আগে আমি শেষ করে ফেলছি, আমার লেটনেস 0। তো এবার আসেন 5-এর সাথে যখন আপনি 6 অ্যাড করতেছেন, তখন আপনি কত পাচ্ছেন? 11 পাচ্ছেন। এটা ডিউ ডেট ছিল 8, আমি শেষ করেছি 11-তে। তার মানে কি, আমি 3 দিন পরে ডেলিভারি দিলাম না, তো ওই কারণে লেটনেস 3। তো এভাবে করে বাকিগুলো আপনি করতে পারবেন। করার পরে সবগুলো যখন করা হয়ে যাবে, দেন হলো আমরা এই যে ওই আগের মতোই যে টোটাল প্রসেসিং টাইমের যে সাম সেটা বের করব, এরপরে ফ্লো টাইমের যে সাম সেটা বের করব। আপনি একটা বিষয় একটু লক্ষ্য করেন, আগেরটার সাথে আমার টোটাল ফ্লো টাইম কিন্তু রিডিউস করেছে আগের চাইতে। আগে এটা ছিল দেখেন, এটা ছিল 77, দেখেছেন? এখানে এখানে দেখেন, এটা কিন্তু 77 ছিল। আগের আগের সিকোয়েন্সিং রুল অনুযায়ী আমার ফ্লো টাইম, টোটাল ফ্লো টাইম হচ্ছে মানে সাম হচ্ছে 77 ছিল। সেটা কিন্তু কমে এখন আমার 65-এ চলে এসছে। তার মানে কি, এটা কমেছে। এবং আরো একটা বিষয় দেখেন, আমার যে লেটনেস ছিল আগে 11, টোটাল জব লেটনেস, সেটাও কিন্তু কমে 9-এ এসছে। তো এটা 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 কিন্তু একটু লক্ষ্য করার মতো জিনিস। হ্যাঁ। তো এবার আসেন ওই যে আমাদেরকে যে 4টা জিনিস বের করতে বলেছিল, প্রথমে আমরা এভারেজ কমপ্লিশন টাইম, এটা কি জানিছিল যে টোটাল ফ্লো টাইমের সাম, মানে হচ্ছে 65। এটাকে হচ্ছে আমরা কি করব, এভারেজ বলেছে যেহেতু, তার মানে টোটাল নাম্বার অফ জবস দিয়ে ভাগ করব। আমার নাম্বার অফ জবস তো 5টাই, তো 65-কে 5 দিয়ে ভাগ করলে 13। তো এইটা দেখেন আগের চেয়ে কিন্তু কমেছে। ঠিক আছে। এরপরে ইউটিলাইজেশন কি ছিল জানি, টোটাল জব ওয়ার্ক টাইম বাই সাম অফ টোটাল ফ্লো টাইম। তো এটা দেখবেন এবার 43% এসছে, যেটা আগে 36% মতন ছিল। তারপরে হচ্ছে এভারেজ নাম্বার অফ জবস ইন দা সিস্টেম, ওই ইউটিলাইজেশনটা রিসিপ্রোকাল। তো এখন দেখেন 2.32 জবস, তাই তো? এটা আগে কত ছিল দেখেন, এটা 2.75 জবস। মানে আপনার এভারেজে কোনো একটা মোমেন্টে একটা সিস্টেমে
কিন্তু আগের চেয়ে এখন কম জব থাকছে। ঠিক আছে। তো এইটার পরে আরেকটা জিনিস থাকলো, সেটা হচ্ছে এভারেজ জব লেটনেস, মানে কি 9/5, মানে টোটাল লেট জব কয়টা, 9টা। সেটাকে যদি আপনি নাম্বার অফ জবস দিয়ে ভাগ দেন, তাহলে আমি হচ্ছে এভারেজ জব লেটনেস বের করে ফেলতে পারি। তা আমরা এই দুইটা সিকোয়েন্সিং রুল দেখলাম, এবার আমরা আরেকটা দেখবো, ইডিডি মানে আর্লিয়েস্ট ডিউ ডেট। ঠিক আছে। তো আগের বার যেরকম আমি শর্টেস্ট প্রসেসিং টাইম অনুযায়ী সাজিয়ে ফেলেছিলাম, এই আর্লিয়েস্ট ডিউ ডেট রুলটার জন্য আমাকে প্রথমে দেখতে হবে যে কোনটার প্রসেসিং, কোনটার ডিউ ডেট আগে। যেমন আপনি যদি ডিউ ডেট গুলো দেখেন, এই একদম গোড়াতে চলে যান, তাহলে আপনি দেখেন এই ডিউ ডেট গুলোর ভিতরে আর্লি সবচেয়ে কোনটা, 6 না, মানে বি সবচেয়ে আর্লি। তারপরে এ, আমাকে বি এর পরে এ, এর পরে কি ডি, ডি এর পরে সি, আর লাস্টে ই। তো আপনি এবার আসেন ইডিডি সিকোয়েন্সে, তার মানে কি আমাকে প্রথমে বি, বি এর পরে এ, এর পরে ডি, ডি এর পরে সি, এন্ড লাস্টে ই। ঠিক আছে। প্রথমে এই সিকোয়েন্সটা আমাকে করে নিতে হবে ডিউ ডেট অনুযায়ী। তারপরে প্রসেসিং টাইম, ওইগুলার অ্যাসোসিয়েটেড প্রসেসিং টাইম কি, এটা তো আমাদের দেওয়াই আছে। এন্ড হচ্ছে জব ডিউ ডেট, প্রতিটার জন্য এটা আমাদের দেয়া আছে। সেই আগের সিস্টেম অনুযায়ী আমি এখন কি করব, আমার প্রথমটার জন্য প্রসেসিং টাইম আর ফ্লো টাইম সেম, আমি এটা করে দিলাম। এটার হচ্ছে ডিউ ডেট ছিল 6-এ, তার মানে কি আমার এখানে কোনো লেটনেস নাই। এরপরে এটার জন্য কি হবে, 2-এর সাথে 6 যোগ হয়ে 8 হবে ফ্লো টাইম। এবং দেখেন আমার ডিউ ডেটও 8-এই ছিল, তার মানে কি এখানে আমি যেহেতু ডিউ ডেট এক্সিড করিনি, আমার লেটনেস 0। তারপরের ব্যাপারটা কি, যে আপনি যখন পরেরটার জন্য করবেন, তার মানে কি 8-এর সাথে 3 যোগ করলে ফ্লো টাইম হচ্ছে 11 হবে। আমার ডিউ ডেট ছিল 15-তে, তো আমি যেহেতু ডিউ ডেটের আগে শেষ করে ফেলেছি, এখানে আমার কোনো লেটনেস নাই। তারপরেরটার ক্ষেত্রে দেখেন, 11-র সাথে 8 যোগ করলে 19 হয়, তার মানে আমার টোটাল ফ্লো টাইম এখানে এসে 19 হয়ে গেল। 19 দেখেন 18-র চাইতে কিন্তু বড়, তার মানে আমি অলরেডি লেট করে ফেলেছি। কয়দিন লেট হলো, একদিন লেট হলো। এবার 19-এর সাথে 9 যোগ করেন, 28 হয়ে গিয়েছে। আমার ডিউ ডেট ছিল 23-এ, তার মানে আমি 5 দিন লেট করে ফেলেছি। তো এইবার সবকিছু হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পরে এখন আমাদের কাজ হচ্ছে এই যোগগুলো করে ফেলা। তো আসেন আমরা যোগগুলো করে ফেলি। যোগগুলো করলে দেখা গেল যে আপনি যদি প্রসেসিং টাইম গুলো অ্যাড করেন, দেখেন 28। প্রসেসিং টাইমের কিন্তু আপনি যেই সিকোয়েন্সই ফলো করেন, টোটাল প্রসেসিং টাইম যেটা সাম অফ প্রসেসিং টাইমস, এটা কিন্তু চেঞ্জ হবে না, এটা সেম থাকবে। এবার ফ্লো টাইম দেখেন, ফ্লো টাইম গুলো যখন অ্যাড করে পাওয়া গেল, ফ্লো টাইম গুলো আসলো 68, ফ্লো টাইম গুলোর সাম। আর লেটনেস এর সাম হচ্ছে 6। ঠিক আছে। তো এরপরে ওই আগের নিয়ম অনুযায়ী এভারেজ কমপ্লিশন টাইম বের করলাম, মানে সাম অফ টোটাল ফ্লো টাইমস বাই নাম্বার অফ জবস দিয়ে ইউটিলাইজেশন, এভারেজ নাম্বার অফ জবস, আর এভারেজ জব লেটনেস সিমিলার ওয়েতে আপনি যদি বের করে ফেলেন, তাহলে বের হয়ে যাবে। তো আমাদের লাস্টে একটা আহ, থাকলো, যেটা হচ্ছে লংগেস্ট প্রসেসিং টাইম অনুযায়ী। ঠিক আছে। তার মানে কি এই পুরা যেই সিকোয়েন্সটা আমরা আগে করেছিলাম, এই সিকোয়েন্সটা জাস্ট উল্টে যাবে। উল্টে যাবে না, মানে আমরা শর্টেস্ট প্রসেসিং টাইমের যেই সিকোয়েন্সটা করে এসেছিলাম আগে, এই সিকোয়েন্সটা জাস্ট উল্টে যাবে, আর কিচ্ছু হবে না। তো দেখেন ওইটাই উল্টায় গেছে, ECADB। তো এইটা আরেক ভাবে কিভাবে, যে যেটার প্রসেসিং টাইম সবচেয়ে বড় সেটা প্রথমে, তারপরে সেকেন্ড, তারপরে থার্ড, এভাবে করে করা। তো দেখেন আপনি 9-এর প্রসেসিং টাইম সবচেয়ে বড়, 9-এর প্রসেসিং টাইম সবচেয়ে বড়, এটা প্রথমে। তার চেয়ে ছোট 8, তার চেয়ে ছোট 6, তার চেয়ে ছোট 3, তার চেয়ে ছোট 2। সেই ইয়ে অনুযায়ী প্রথমে আমি প্রসেসিং টাইম অনুযায়ী এই যে ECADB, এই সিকোয়েন্সটা পেয়ে গেলাম। তো এই সিকোয়েন্সটা পেয়ে যাওয়ার পরে আমাদের কাজ কি, ওই যে আগের মতোই, যে ফ্লো টাইম আমরা কিভাবে জানি বের করছিলাম, প্রথমটার ক্ষেত্রে এটা কিন্তু সেম, প্রথমটার ক্ষেত্রে কোনো চেঞ্জ নেই, প্রসেসিং টাইম এন্ড ফ্লো টাইম সেম। তো এটা দেখেন এখানেও 9, এখানেও 9। আমাদের এটা ডিউ ডেট ছিল 23-এ, তার মানে আমরা মেলা আগে শেষ করছি, সো আমাদের কোনো লেট নাই। তারপরেরটা হচ্ছে 9-এর সাথে 8 যোগ করলে 17 হয়, এটা আমার ডিউ ডেট হচ্ছে 18-তে, তার মানে আমি একদিন আগে শেষ করেছি, সো এখানেও কোনো লেটনেস নেই। তারপরে 17-এর সাথে আপনি 6 যোগ করেন, 23 হয়। এটা শেষ করার কথা ছিল 8-এ, তার মানে আমি প্রায় 15 দিন লেট করে ফেলেছি, তাই তো। তারপরে হচ্ছে 23-এর সাথে 3 যোগ করেন, 26 হয়। এটা শেষ করার কথা ছিল 15-তে, তার মানে আমি 11 দিন লেট করেছি। তো এইভাবে করে আপনারা এগুলো বের করতে পারবেন। ঠিক আছে। তো এটা যদি বের করতে পারেন, এটা বের করতে পারার পরে
আপনার কাজ হচ্ছে ওই যে আগের মতো যোগ করে ফেলা। যোগ করলেন আপনি, প্রসেসিং টাইম গুলো যোগ করে 28। এবার দেখেন ফ্লো টাইম কিন্তু সিগনিফিকেন্টলি বেড়ে গেছে, ভয়াবহ বেড়ে গেছে ফ্লো টাইম, 113 হয়ে গিয়েছে। ঠিক আছে। আবার এখানে লেটনেসও দেখেন ভয়াবহ বেড়ে 48 হয়ে গিয়েছে। তো এবার আমরা সিমিলারলি ওই যে এভারেজ কমপ্লিশন টাইম, ইউটিলাইজেশন, এভারেজ নাম্বার অফ জবস ইন দ্য সিস্টেম আর এভারেজ লেটনেস আমরা বের করে ফেললাম। এটা আগের ফর্মুলাই। এবার হচ্ছে আমাদের কম্প্যারিজনের জায়গাটা, যে আমরা প্রতিটা রুল ফলো করে যেই নাম্বারগুলো পেয়েছিলাম ওই 4টা মেট্রিকের জন্য আমরা সেগুলো লিখে ফেললাম। লিখে ফেলার পরে দেখা গেল যে আমাদের শর্টেস্ট প্রসেসিং টাইম যে ইয়েটা ছিল, সেটার ক্ষেত্রে আপনি দেখেন এভারেজ কমপ্লিশন টাইম মানে বা এভারেজ ফ্লো টাইম আপনি যেটাই বলেন, সেটা কিন্তু স্মলেস্ট। তার মানে কি, আমার সিস্টেমে একটা জবকে খুবই কম সময় থাকতে হচ্ছে কম্পেয়ার টু অন্যান্য রুল, মানে ফ্লো করতে হচ্ছে খুবই কম সময়। সো এসপিটি সিকোয়েন্সে শুধু সেটাই না, এভারেজ নাম্বার অফ জবস ইন দা সিস্টেম মানে একটা সিস্টেমে যে কোনো মোমেন্টে কটা জব আছে সেটার সংখ্যাও কিন্তু কম, তাই না? কিন্তু আমরা যদি লেটনেস এর হিসাব করি, যে কোন কোন রুলে এভারেজ লেটনেস সবচেয়ে কম, সেটা কিন্তু দেখা যাচ্ছে আর্লিয়েস্ট ডিউ ডেটে। ঠিক আছে। তো এইখান থেকে আমাদের ইয়েগুলো কি কি, টেক অ্যাওয়ে গুলো কি কি, সেগুলোর প্রথমটা হচ্ছে নো ওয়ান সিকোয়েন্সিং রুল এক্সেলস অন অল ক্রাইটেরিয়া। তার মানে কি, কোনো সিকোয়েন্সিং রুল নাই যেটা সবগুলো ক্রাইটেরিয়াই ভালো পারফর্ম করে। এসপিটি ডাজ ওয়েল অন মিনিমাইজিং ফ্লো টাইম এন্ড নাম্বার অফ জবস ইন দ্য সিস্টেম। এটা এখানে দেখা যাচ্ছে লাল দিকে দেখানো হয়েছে যে এটার ফ্লো টাইম সবচেয়ে কম এবং নাম্বার অফ জবস ইন দ্য সিস্টেমও সবচেয়ে কম। বাট এসপিটি মুভস লং জবস টু দ্য এন্ড which may result in dissatisfied customer। মানে হচ্ছে কি, মানে আপনি এসপিটি কি করে, যেগুলোর যেহেতু প্রসেসিং টাইম অনুযায়ী প্রথমে শর্ট গুলো করে, তার মানে যেগুলোর হচ্ছে লং জব মানে বেশি সময় লাগে, সেগুলো তো এমনি শেষে চলে যাচ্ছে। তো ওই জবগুলোর যারা কাস্টমার আছে তারা কিন্তু রাগ করতে পারে যে তার ইয়েগুলো আগে আসলেও সেটা শেষেই করা হচ্ছে কেন। আর এফসিফিএস বা ফিফো যেটা, সেটার ক্ষেত্রে কি হয়েছে যে ডাজ নট ডু স্পেশালি ওয়েল, মানে এটার মেট্রিক গুলো আপনি যদি দেখেন এটা খুব বেশি ভালো কোনো পারফর্ম করে না। কিন্তু এটা কিন্তু কাস্টমারের জন্য ফেয়ার। ফেয়ার কেন? যেমন এ আগে আসলে এর কাজটা আগেই হয়েছে, তখন আর হিসাব করা হচ্ছে না যে এর প্রসেসিং টাইম কেমন বা এর ডিউ ডেট কবে, সে অনুযায়ী কিন্তু কাজ করা হচ্ছে না। তো আপনি যদি কোনো ব্যাংক দেখেন বা হলো এই ধরনের দোকান দেখেন, তাহলে দেখবেন যে ওরাও কিন্তু এই সিস্টেমটাই ফলো করে, মানে যে কাস্টমার আগে আসে তাকে আগে সার্ভ করে। এতে কি হয়, এতে একটা মানে ফেয়ারনেস এর ইয়ে থাকে আর কি। আর ইডিডি তে হচ্ছে লেটনেস সবচেয়ে কম, এই যে এখানে দেখেন, এখানে হচ্ছে 1.2, যেটা অন্যগুলো হচ্ছে অনেক কম। ঠিক আছে। তো আমরা এবার আরেকটা ইয়ে দেখবো, সেটা হচ্ছে ক্রিটিক্যাল রেশিও। তো এখানে বলা হয়েছে কি, দেখেন ক্রিটিক্যাল রেশিও ইজ অ্যান ইন্ডেক্স নাম্বার ফাউন্ড বাই ডিভাইডিং দ্য টাইম রিমেইনিং আনটিল দ্য ডিউ ডেট বাই দ্য ওয়ার্ক টাইম রিমেইনিং অন দ্য জব। ঠিক আছে। তো এইটা হচ্ছে কি, ওই যে টাইম রিমেইনিং বাই প্রসেসিং টাইম। ঠিক আছে। এটা ওইভাবে করে বের করা হয়। তো এখানে বলা হচ্ছে যে যেগুলোর ক্রিটিক্যাল রেশিও কম সেই জবগুলো হচ্ছে আগে করতে হবে, এবং যেগুলোর ক্রিটিক্যাল রেশিও বেশি সেগুলোকে হচ্ছে পরে করতে হবে। তো এইটার এইম কি, এই ক্রিটিক্যাল রেশিও বের করে এবং সেই অনুযায়ী ডিসিশন নিয়ে জব পারফর্ম করার এইম হচ্ছে যে আমাদের যে এভারেজ জব লেটনেস আছে সেটাকে মিনিমাইজ করা। ঠিক আছে। তো এবার দেখেন একটা ক্রিটিক্যাল রেশিওর এক্সাম্পল দেয়া আছে, ওই আগের মতোই 5টা জব, ওদের মনে হয় কোনো কিছু চেঞ্জও করে নাই, 6 2 8 3 9 আগেও ছিল যা সেটাই আছে। ঠিক আছে। তো এবার আমাদের কাজ হচ্ছে ক্রিটিক্যাল রেশিও বের করা। তো প্রথমে যখন আপনি ক্রিটিক্যাল রেশিও বের করবেন, সেটার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে ডিউ ডেট থেকে, ডিউ ডেট আমাদের এখানে কি বলা আছে, টাইম রিমেইনিং, মানে এই জবটা করার জন্য আমার কাছে আর কতটুকু সময় আছে। ঠিক আছে। তো প্রথম যখন আপনি ক্রিটিক্যাল রেশিও ক্যালকুলেট করছেন, তার মানে আপনি তখনও কোনো জব শুরু করেন নাই, তাই তো? তা আপনি যখন এ জবটার দিকে তাকাবেন, তার মানে এ জবটা আপনি যদি এখন শুরু করেন, তার মানে আপনি কয় দিনের ভিতরে শেষ করতে পারবেন? আপনাকে শেষ করতে 8 দিনের ভিতরে শেষ করলেই কিন্তু হবে, রাইট? তা 8 দিনের ভিতর শেষ করলে হবে না, তার মানে আপনার টাইম রিমেইনিং হচ্ছে 8 দিন, 8 - 0।
মানে আপনি যেহেতু শুরুই করেননি এখনো, তার মানে আপনি জিরো মোমেন্টে আছেন। তো আপনার 8 - 0, তার মানে হচ্ছে 8। আর এই আমাদের হচ্ছে জব ওয়ার্ক টাইম, বা যেটাকে আমরা হচ্ছে আপনার ইয়ে বলছি, প্রসেসিং টাইম বলছি। ওয়ার্ক টাইম প্রসেসিং টাইম একই। সো এটা রেশিও করলে দেখেন 1.33 আছে। পরেরটার জন্য সিমিলার, যে আপনি তো এই এখন শুরুই করেন নাই। সো এইটার জন্য হচ্ছে আপনার ওই আগেরটা যেরকম 8 - 0 ছিল, এটা হচ্ছে কত, এটা হচ্ছে 6 - 0। আর এটা ওয়ার্ক টাইম হচ্ছে 2 দিন। সো ওই রেশিও করে দিলে 3। সো এইভাবে বাকিগুলো আপনি করতে পারবেন। করতে পারার পরে দেখা গেল যে সবচেয়ে লোয়েস্ট যেটা আসছে, আমার নিয়ম কি ছিল, যে যেটার ক্রিটিক্যাল রেশিও সবচেয়ে কম সেটাই প্রথমে করতে হবে, তাই তো? তো আপনি যদি প্রথমে এ করে ফেলেন, যখন প্রথমে এ করে ফেললেন, তার মানে কি আপনার সিস্টেম থেকে এ হারাই গেল। ঠিক আছে, এ হারাই গেল। তো এ যদি হারায় যায়, এ যদি হারায় যাওয়ার আগে আপনাকে একটা কাজ করতে হবে। এ এ করতে আপনার তাহলে কয়দিন লাগবে? আপনি যেহেতু এ সিলেক্ট করলেন এই ইয়ে করে, প্রথমে এ এর কাজ করবেন, তাহলে এ হইতে আপনার কয়দিন লাগবে দেখেন তো। এ যদি জিরোতে শুরু করেন এবং আপনার 6 দিন টাইম লাগে, তার মানে এর জন্য ফ্লো টাইম কত আমার? ওই যে প্রথমটার জন্য আমরা কি বলেছিলাম, যে আমার প্রসেসিং টাইম এন্ড ফ্লো টাইম সেম, তাই তো? তার মানে কি, এ শেষ করতে আমি 6 নাম্বার দিনে যেই এ শেষ করে ফেলতে পারবো। তার মানে এর পরে যেই জবটা আমি সিলেক্ট করব, ওইটা কিন্তু অবশ্যই 6 নাম্বার দিন থেকে শুরু হবে। তার আগে কিন্তু শুরু হতে পারবে না। এটা একটু মাথায় রাখি। ঠিক আছে। তো এ করে ফেললাম, তারপরে আমাদের রিমেইনিং হলো হচ্ছে বি সি ডি আর ই। তো এবার যেহেতু এ 6 নাম্বার দিনে এ শেষ করতে করতে 6 দিন লেগে যাবে, তার মানে এরপরে যতগুলো জব আছে, আমি তো আবার নতুন করে ক্রিটিক্যাল রেশিও বের করছি। তার মানে তার কোনোটাই হচ্ছে 6 নাম্বার দিনের আগে কিন্তু শেষ করা যাবে না। ঠিক আছে, মানে শুরু করা যাবে না, এই বি সি ডি ই কোনোটাই কিন্তু 6-এর আগে শুরু করা যাবে না। ঠিক আছে। এবার বি এর দিকে তাকান। বি এর দিকে যদি তাকান, এটার ক্ষেত্রে আমরা কি জানি বলেছিলাম, যে 6-এর আগে যেহেতু শুরু করা যাবে না, আর এটা ডিউ ডেট হচ্ছে 6-এ, তার মানে কি 6 - 6 0। আর এটার প্রসেসিং টাইম হচ্ছে 2। রেশিও করলে এটা 0 আসে। এই পরেরটা সি এর ক্ষেত্রে কি, আমি তো 6-এর আগে শুরু করতে পারবো না, কিন্তু আমার ডিউ ডেট হচ্ছে 18। ঠিক আছে। তার মানে হচ্ছে আমার ওই যে ইয়েতে কি হবে, লবে কি হবে, 18 - 6। কারণ আমার রিমেইনিং টাইম কি, আমি যদি 6-এ শুরু করি, তার মানে আমার হাতে আর 12 দিন সময় থাকবে এই জবটা শেষ করতে। আর আমার হচ্ছে এই জবটা শেষ করতে সময় লাগে 8 দিন। তো 18 - 6 এটাও লবে হবে, আর হরে তো 8। এটা বুঝতেই পারছেন। তো সিমিলারলি ডি এর জন্য আপনি বের করতে পারবেন, ই এর জন্য বের করতে পারবেন। তো বের করার পরে দেখেন, এখানে লোয়েস্ট আসলো কার? বি লোয়েস্ট আসলো না? তার মানে কি, এর পরে আমাকে বি এর কাজটা শেষ করে ফেলতে হবে। তো বি যে যখন লোয়েস্ট আসলো, আমাদের এ তো হচ্ছে কি বলা ছিল, যে 6 নাম্বার দিনে আমাদের কিন্তু আপনার শেষ হয়। তার মানে কি, বি হচ্ছে 2 দিন লাগে। তার মানে বি শেষ হতে কয়দিন লাগবে, বি কোন সময় যায় শেষ হবে? 8-এ শেষ হবে না? কিন্তু এটা ডিউ ডেট ছিল 6 পর্যন্ত, এটা শেষ হলো 8-এ। তার মানে আমি কিন্তু অলরেডি 2 দিন এক্সিড করে গিয়েছি, বা আমার 2 দিন লেট হয়েছে। যাই হোক, সেটা পরের হিসাব। আমরা এটা মনে রাখলাম আপাতত, যে আমাদের বি শেষ হতে 8 8 নাম্বার দিনে যে বি শেষ হয়ে যাবে। ঠিক আছে। তো এবার আমাদের রিমেইনিং গুলো হচ্ছে সি ডি আর ই। তো এর ভিতরে দেখেন, যে সি এর ক্ষেত্রে জব এর ডিউ ডেট হচ্ছে 18। আর আমি তো আগেই বলেছি যে আমি এই বি শেষ করতে করতে আমার 8 দিন লেগে যাবে। তো ওইখান থেকে আমার রিমেইনিং টাইম কি, 18 - 8। আর আমার জবের প্রসেসিং টাইম হচ্ছে 8। তো এখান থেকে তো এটা বুঝতে পেরেছেন কিভাবে আসে। তো সিমিলারলি পরেরটার জন্য আমার হচ্ছে 8 তো হলো, মানে বি শেষ করতে করতে তো 8 নাম্বার দিন লেগেই যাবে। সো ডি 8 নাম্বার দিনের আগে কখনোই শুরু করা যাবে না, ডি শেষ করতে হবে। এই যে দেখেন 15 বলা আছে। তো 15 থেকে 8 মাইনাস করলে হচ্ছে 7 হয়, আর এটার প্রসেসিং টাইম হচ্ছে 3। সিমিলারলি ই এর জন্য আপনি বের করতে পারবেন। সো বের করার পরে দেখা গেল যে আমার লোয়েস্টটা আসতেছে সি। সো এরপরে হচ্ছে বি এর পরে সি হবে। বি শেষ হয়েছিল 8 নাম্বার দিনে। আবার সিমিলারলি আমরা দেখতে পাচ্ছি যে সি হতে হচ্ছে 8 দিন সময় লাগে। তো
তো 8-এর সাথে 8 যদি যোগ দেন তাহলে 16 হয়। তার মানে কি, সি কমপ্লিট হতে 16 নাম্বার দিন লেগে যাবে, ঠিক আছে। তো পরের ইয়েটা যখন আমরা ক্রিটিক্যাল রেশিওটা যখন কমপ্লিট করব, আমাদের কাজটা কিন্তু শুরু করতে হবে 16 নাম্বার দিন থেকে। তারপরে সেই সাপেক্ষে কতদিন হচ্ছে রিমেইনিং ডেট আছে সেটা দেখতে হবে, ঠিক আছে। এবার ডি এর ক্ষেত্রে দেখেন, এবার আমরা চলে আসলাম, আমাদের হাতে শুধু ডি আর ই থাকলো, আমরা অলরেডি 16 ডেইজে চলে এসেছি। তো এরপরে দেখেন, ডি এর ক্ষেত্রে ওই সিমিলারলি, যে ডিউ ডেট হচ্ছে 15, আমি সি শেষ করতে করতেই 16 লাগাই দিয়েছি। তা আমার হাতে আর আসলে সময় নাই, আমি বরঞ্চ একদিন এক্সিট করে গিয়েছি, তাই তো। এই যে 15 - 16, ওই একদিন এক্সিট করে গিয়েছি। তো ওইটার জন্য এটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তো -1/3, -0.33। আর ই এর ক্ষেত্রে দেখেন আপনি 16, আর এটা কিন্তু ডিউ ডেট 7 দিন। তো মানে 16 আর ডিউ ডেট হচ্ছে 23, 23 থেকে 16 বাদ দিলে 9 হয়। 23 থেকে 16 বাদ দিলে 7 হয়, 7কে যদি 9 দিয়ে ভাগ দেন তাহলে হচ্ছে 0.78 হয়, ঠিক আছে। তো এটাই এখানে দেখানো হয়েছে। তো তারপরে সেখান থেকে দেখলেন ডি আর ই এর ভিতরে ক্রিটিক্যাল রেশিও কার কম, ডি এর কম। তো ডি যদি হয়ে যায় তাহলে কিন্তু আপনি ABCD পেয়ে গেলেন। আর যেহেতু ই বাকি বাকি থাকলো, এটা নর্মালি বোঝাই যাচ্ছে যে ই লাস্টে হবে। তো এবার সেই অনুযায়ী আপনি যখন ক্রিটিক্যাল রেশিও অনুযায়ী সাজিয়ে ফেললেন, সাজিয়ে ফেলার পরে সেগুলোর প্রসেসিং টাইমটা সেই অনুযায়ী লিখে ফেললেন যেভাবে কোশ্চেনে থাকে, এবং ডিউ ডেটটাও সেই অনুযায়ী লিখে ফেললেন। আর ফ্লো টাইম আমরা যেভাবে বের করি ট্র্যাডিশনালি ওইভাবেই, যে আপনার যে প্রসেসিং টাইম আছে, প্রথমটার ক্ষেত্রে প্রসেসিং টাইম আর ফ্লো টাইম সেম, পরেরটার ক্ষেত্রে কি, এই যে এটার সাথে 6 এর সাথে 2 যোগ দিলে 8, 8-এর সাথে 8 যোগ দিলে 16, 16-এর সাথে 3 যোগ দিলে 19, 19-এর সাথে 9 যোগ দিলে 28, ঠিক আছে। এটা এভাবে করে বের করে ফেলুন। তো এটা যখন বের করা হয়ে গেল, এরপরে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে হচ্ছে ডিউ ডেট গুলোর সাথে কম্পেয়ার করে দেখতে হবে কোন কোন জব লেট হয়ে মানে লেট হলো কখন কখন। তো এবার দেখেন, ওই প্রথমটার ক্ষেত্রে আমি কিন্তু ডিউ ডেটের আগেই শেষ করেছি। আমার ফ্লো টাইম 6 আর ডিউ ডেট হচ্ছে 8, তার মানে এখন কোনো কোনো লেট নাই। পরেরটার ক্ষেত্রে আমার শেষ করার কথা ছিল 6-এর ভিতরে, শেষ করেছি 8-এ। তো আমার 2 দিন লেট। পরেরটার ক্ষেত্রে 18 পর্যন্ত আমি যেতে পারতাম, কিন্তু আমি 16তেই শেষ করে ফেলেছি, সো কোনো লেট নেই। এরপরে 15-তে শেষ করার কথা, 19-এ শেষ করেছি, সো 19 - 15 হচ্ছে 4 দিন লেট। এরপরে হচ্ছে 23-এ শেষ করার কথা, 28-এ শেষ করেছি। তো আমার এখানে লেট কয়দিন, লেট হচ্ছে 5 দিন। তো এটা যখন হয়ে গেল, এটা হয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে ওই আগের মতো ওই যে 4টা মেট্রিক ক্যালকুলেট করতাম, ওগুলোকে ক্যালকুলেট করলাম। এভারেজ কমপ্লিশন টাইম কি জানিছিল, সাম অফ ফ্লো টাইম বাই নাম্বার অফ জবস। তো ওইটা করলে 77/5, 15.4। এটা ইউটিলাইজেশন, তারপরে এভারেজ নাম্বার অফ জবস, আর হচ্ছে এভারেজ লেটনেস ইয়ে করলাম। তো এখানে হচ্ছে আপনার কোইন্সিডেন্স একটা, যে আমরা ফিফো দিয়েও যদি করি এই দুটা কিন্তু সেম আসছিল, ঠিক আছে। তো এটা কোইন্সিডেন্স, এটা সবসময় হবে এরকম না। তো এবার আমরা হচ্ছে এতক্ষণ যা দেখলাম, এবার একটু ডিফারেন্ট জিনিস দেখবো। এবার আমরা হচ্ছে জনসনস রুল দেখবো, ঠিক আছে, সিকোয়েন্সিং এর জন্য। মানে আমার আগে যতগুলো আপনি কেস দেখেছেন, সেখানে কিন্তু আমার মেশিন একটাই ছিল। কিন্তু আমরা এবার যদি 2টা মেশিন হয়, তাহলে কোন রুল অনুযায়ী আমরা সিকোয়েন্সিং করতে পারবো সেটা আমরা জনসনের রুল থেকে দেখব। তো এখানে দেখবেন যে আপনাদের 2টা মেশিনের জন্য করানো হচ্ছে, বাট জনসনের রুল 3টা মেশিনের ক্ষেত্রেও কাজ হয়, এটা পরে প্রমাণিত হয়েছে। তো যাই হোক, তো এখানে দেয়া আছে ওয়ার্কস উইথ 2 or more জবস দ্যাট পাস থ্রু দ্য সেম 2 মেশিনস অর ওয়ার্ক সেন্টার্স মিনিমাইজেস টোটাল প্রোডাকশন টাইম এন্ড আইডল টাইম। তো এখানে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, যে এই জনসনের রুলের ক্ষেত্রে সব সময় আপনার কোন একটা কাজ যখন আপনি শুরু করবেন, আপনাকে মাথায় রাখতে হবে যে সেই কাজটা কিন্তু আগে মেশিন, ধরেন যে জব এ এর জন্য, জব এ এর ক্ষেত্রে কিন্তু আগে মেশিন 1 এর পার্টটুকু শেষ করে দেন হতেছে জব এ মেশিন 2-তে যাবে। কোনো সময় এরকম হবে না যে একটা জবের জন্য আগে মেশিন 2-তে কাজ করে পরে দেন ওইটা মেশিন 1-এ কাজ করা যায়, এটা কিন্তু ওরকম না। এটা স্ট্রিক্টলি আগে মেশিন 1-এ কাজ করে নিতে হবে, দেন হচ্ছে ওই জবটা মেশিন 2-তে যাবে, হ্যাঁ। তো এখানে প্রথমে বলা হচ্ছে যে লিস্ট অল জবস এন্ড টাইমস ফর ইচ ওয়ার্ক সেন্টার, চুজ দা জব উইথ। তো এখানে হচ্ছে রুলের জন্য যেটা হচ্ছে আপনার প্রসিডিওর সেটা বলা আছে। আর এখানে আসে হবে কিছু নাই।
তো আমরা সিম্পলি যদি দেখি, এখানে অনেক দাগাদাগি করে ফেলেছে। তো আমরা নর্মালি দেখি, তাহলে আমরা আশা করি আপনি বুঝতে পারবেন। তা আমাদের কাজ হচ্ছে কি, এই যে প্রথমে এইরকম আপনার কোশ্চেনটা হবে, এই যে জাস্ট এরকম, এই যে এইটুকু হচ্ছে আপনার কোশ্চেনে থাকবে। ঠিক আছে? এইটুকু যখন থাকবে, এইটুকু থাকার পরে আপনার কাজ হচ্ছে কি, আপনার কাজ হলো খুঁজে বের করা যে এই যতগুলো ভ্যালু দেয়া আছে এই ভ্যালুগুলোর ভিতরে লোয়েস্ট কোনটা। তা আপনি যদি খুঁজে বের করেন, দেখবেন যে সবচেয়ে লোয়েস্ট ভ্যালু হচ্ছে 3। ঠিক আছে, 3-এর নিচে দেখেন আর কোনো ভ্যালু নাই। তো যেহেতু 3 সবচেয়ে লোয়েস্ট ভ্যালু, এবং এটা ওয়ার্ক সেন্টার ওয়ানের জন্যই কিন্তু পাওয়া যাচ্ছে, সো আপনি সুন্দরভাবে এই যে বি জবটা আছে, এটাকে শুরুতে বসাই দিবেন। এই যে এরকম আগে যে কয়টা জব আছে, ধরেন এখানে 5টা জব আছে, এরকম একটা ঘর বানিয়ে নেবেন, সেখানে 5টা এরকম ইয়ে করে নেবেন, ঘর করে নেবেন। সো আপনি যদি দেখেন লোয়েস্ট ভ্যালুটা হচ্ছে ওয়ার্ক সেন্টার ওয়ানের জন্য পাওয়া যাচ্ছে, তাহলে সেই জবটাকে এনে শুরুতে লিখে দিবেন। ঠিক আছে? তো কিন্তু এই 3টা যদি হচ্ছে, না, আমি তো ভুল করেছি কারণ, তো এইখানে দেখেন লোয়েস্ট ভ্যালুটা আমি যখন বলেছিলাম সেটা কিন্তু 2 না, সেটা কিন্তু 3 না, লোয়েস্ট ভ্যালুটা হচ্ছে 2। এবং এই 2টা কোনটার জন্য পাওয়া যাচ্ছে দেখেন তো, এটা পাওয়া যাচ্ছে হচ্ছে জব এর জন্য, কিন্তু এটা পাওয়া যাচ্ছে ওয়ার্ক সেন্টার 2-তে। তা আপনি যদি যখন দেখবেন যে লোয়েস্ট ভ্যালুটা পাওয়া যাচ্ছে ওয়ার্ক সেন্টার 2-তে, তখন ওই জবটাকে হচ্ছে ওই যে ঘর করেছিলেন একদম শেষে নিয়ে বসাবেন। মানে ওয়ার্ক সেন্টার 2-তে যদি লোয়েস্ট ভ্যালু পাওয়া যায়, তাহলে সেই জবটাকে শেষে নিয়ে বসাবেন। ঠিক আছে? তো ওটাকে শেষে নিয়ে বসানোর পরে এই জবটাকে কেটে দিলেন। তো বাকি যেগুলো থাকলো সেগুলোর ভিতরে দেখেন লোয়েস্ট ভ্যালুটা হচ্ছে 3। এবং সেটা কোনটার জন্য পাওয়া যাচ্ছে? সেটা পাওয়া যাচ্ছে বি এর জন্য। কিন্তু এই 3 ভ্যালুটা হচ্ছে ওয়ার্ক সেন্টার ওয়ান বা মেশিন ওয়ানের জন্য। সো আপনি তখন যদি মেশিন ওয়ানের জন্য লোয়েস্ট ভ্যালু পান, তাহলে ওই জবটাকে অবশ্যই শুরুতে লিখতে হবে। ঠিক আছে? তো আপনি বিও লিখে ফেললেন, এটা চলে গেল। চলে যাওয়ার পরে আপনি দেখেন যে বাকি যেই ভ্যালুগুলো আছে ওগুলোর ভিতরে লোয়েস্ট ভ্যালু হচ্ছে কত? 4। এবং সেটা কোনটার জন্য পাওয়া যাচ্ছে? সি এর জন্য পাওয়া যাচ্ছে, এবং সেই লোয়েস্ট ভ্যালুটা এসছে ওয়ার্ক সেন্টার 2-তে। তাহলে আমরা কি জানি বলেছিলাম, ওয়ার্ক সেন্টার 2-তে যদি লোয়েস্ট ভ্যালু থাকে, সেটাকে হচ্ছে একদম শেষে লিখতে হবে। তো এখানে সি লিখে দিলেন, হয়ে গেল। ঠিক আছে? এবার দেখেন, এবার হচ্ছে আসল মজা। আপনি যদি ডি আর ই এর দিকে তাকান, দেখবেন যে লোয়েস্ট ভ্যালু হচ্ছে 7। সেটা এখানেও আছে, সেটা ওখানেও আছে। ঠিক আছে? তো এরকম কেস যদি হয় যে লোয়েস্ট ভ্যালু হচ্ছে দুইটা ভিন্ন ভিন্ন জবের জন্য পাওয়া গিয়েছে এবং দুটা ভিন্ন ভিন্ন মেশিনে, মানে আপনি এক লোয়েস্ট ভ্যালুর সিমিলার লোয়েস্ট ভ্যালু আপনি ওয়ার্ক সেন্টার 2-তেও পেয়েছেন, আবার ওয়ার্ক সেন্টার ওয়ানেও পেয়েছেন, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? লোয়েস্ট ভ্যালু যেটা হচ্ছে মেশিন 2 এর জন্য পাওয়া গিয়েছে, সেটাকে ওই যে আগের নিয়ম অনুযায়ী এটাকে হচ্ছে লাস্টে বসাই দিবেন। আর এই যেহেতু এই লোয়েস্ট ভ্যালুটা পাওয়া গিয়েছে হচ্ছে ওয়ার্ক সেন্টার ওয়ানের জন্য, এটাকে কি ওই যে রিমেইনিং ফার্স্টে যে স্পেসটা থাকবে সেখানে বসাই দিবেন। ঠিক আছে? আশা করি এটা বুঝতে পারছেন। তো এটাই আমরা একটা টাইয়ের কেস দেখলাম, আরো অনেকভাবে টাই হতে পারে আসলে। সো তাই আরেকটা ভাবে হওয়ার ওয়ে কি, যেমন হচ্ছে আমার এইখানে আপনি যখন ডি আর ই করছিলাম আমি, তখন ধরেন আমাদের এরকম কেস এসছিল যে এই ধরেন এই যে এখানে 10 আছে, এই 10-এর বদলে ধরেন 7, এখানে 7-এর বদলে ধরেন 10। আমি তো শুরুতে এগুলো কমপ্লিট করে এসেছিলাম, তো এগুলোকে কেটে দেই। তো সেই কেসে দেখেন আমাদের যেটা স্মলেস্ট ভ্যালু, সেটা দুটোই কিন্তু ওয়ার্ক সেন্টার ওয়ান বা মেশিন ওয়ানের জন্য চলে আসে। তখন আপনি আসলে কি করবেন? তখন আপনাকে দেখতে হবে যে ওয়ার্ক সেন্টার 2 এর ক্ষেত্রে, মানে যে দুইটার জন্য একই ভ্যালু আসলো, মানে একই ওয়ার্ক সেন্টার বা একই মেশিনেই যদি স্মলেস্ট ভ্যালু চলে আসে, তাহলে আপনাকে দেখতে হবে যে ওই ভ্যালুর অ্যাসোসিয়েটেড আরেকটা যে ওয়ার্ক সেন্টার বা মেশিন আছে, সেইটার ভিতরে কোনটার ভ্যালু লোয়েস্ট। যেমন এইটা দেখেন ডি এর ক্ষেত্রে যদি আপনি ইন্টারচেঞ্জ করতেন, তাহলে দেখেন যে ডি এর ক্ষেত্রে কিন্তু ভ্যালুটা লোয়েস্ট,
তাই তো? তো ডি এর ক্ষেত্রে যখন ভ্যালুটা লোয়েস্ট, তখন আপনাকে যদি ধরেন যে জিনিসটা এরকম হতো, 1 2 3, এখানে ধরেন আর, তো আমরা এটা কি করে ফেলেছিলাম, আমরা এটা এইটুকু শেষ করে ফেলেছিলাম। তো আমরা এখন আর একটা কেস চিন্তা করছি, যেখানে হচ্ছে কেসটা এরকম, হ্যাঁ, যে একই মেশিনের ক্ষেত্রে এসে পড়েছে আর কি। তো একই মেশিনের ক্ষেত্রে যদি এসে পড়ে তখন কি হবে, এই যে আমরা যখন দেখলাম যে একই মেশিনের ক্ষেত্রে দুটো স্মলেস্ট ভ্যালু পাওয়া গেল, তখন হচ্ছে ওই স্মলেস্ট ভ্যালুগুলোর অ্যাসোসিয়েটেড মেশিন টু এর ভ্যালু দেখতে হবে। তো মেশিন টু এর ভ্যালু যদি আপনি দেখেন যে 10 আর 12-র ভিতরে কোনটা হচ্ছে ছোট, ছোট কিন্তু 10, এবং সেটা কোনটার জন্য পাওয়া যাচ্ছে, ডি এর জন্য পাওয়া যাচ্ছে। তো সেইটার কারণে তখন ডি আগে হবে। ঠিক আছে? আর একটা যেহেতু স্পট বাকি থাকে, সেখানে এমনি এমনি হয়ে যাবে, এটা তো বোঝাই যাচ্ছে। তো এইটা একটা ওয়ে। আরো একটা টাই হতে পারে, যেটা হচ্ছে একটু ডিফারেন্ট। যেমন আপনি ধরেন চিন্তা করেন যে এখানে তো এরকম হলো, আমাদের আরেকটা কেস আমরা দেখি, ধরেন এটা নাই। তো এইখানে দেখা গেল যে এই ভ্যালুটা 12 আর এই ভ্যালুটা হচ্ছে 7। তো এবার দেখেন আমাদের টাই হয়ে গেল কিন্তু এই দুইটা ভ্যালুর জন্য, মানে মেশিন টু এর দুটা ভ্যালুর জন্য আমাদের টাই হয়ে গেল। তো মেশিন টু এর দুটো ভ্যালুর জন্য যদি টাই হয়ে যায়, ওই একই রুল এখানে আপনাকে দেখতে হবে যে ওই ভ্যালুগুলোর অ্যাসোসিয়েটেড মেশিন ওয়ান এর ভ্যালু কেমন। যেই ভ্যালুটা ছোট, সেই ভ্যালুটার জন্য যেই মেশিনটা পাওয়া যাবে, সেটাকে আমি নিয়ে যাই ঘাট ধরে, এই যে ওই মেশিন টু এর জন্য যে নিয়ম ছিল যে একদম শেষের দিকে যে স্পটটা ফাঁকা পাবো সেখানে যে বসাই দিব, সেটা করে দিতে হবে। ঠিক আছে? তা আমরা আশা করি বুঝতে পারছি, মানে এটা অত কমপ্লেক্স কিছু না। জিনিসটা হচ্ছে যে, আমি আপনাদেরকে আবারও এটা বলে রাখি, ধরেন এই যে এখানে যেভাবে টাই হয়েছে, যে এই যে এখানে যেভাবে টাই হয়েছে, তার মানে কি, যেই ভ্যালুটা শেষে যে স্মলেস্ট ভ্যালু ছিল, সেটা হচ্ছে দুটো মেশিন, ভিন্ন ভিন্ন জবের জন্য দুটো ভিন্ন ভিন্ন মেশিনে পাওয়া গিয়েছে, তাই তো? ডি এর জন্য এটা মেশিন টু এবং ই এর জন্য এটা মেশিন ওয়ান। তো এখানে জিনিসটা সহজ হয়ে গিয়েছে যে আমরা দুটোকেই নিয়ে নিতে পারি, কারণ এটা হচ্ছে তো এটা ভিন্ন ভিন্ন মেশিনে। তো ভিন্ন ভিন্ন মেশিনে হওয়ার কারণে ওই যে আমরা যেটা বলেছিলাম যে মেশিন টু এর জন্য যদি স্মলেস্ট ভ্যালু আসে, তাহলে এটাকে কি ওই যে শেষে নিয়ে বসায় দিতে হয়, এই কারণে ডি এই যে শেষে চলে গিয়েছে। আর ই এর জন্য হচ্ছে মেশিন ওয়ানে স্মলেস্ট ভ্যালু পাওয়া গিয়েছে, তো এই কারণে এই স্পটটাতে ই বসে গিয়েছিল। ঠিক আছে? এটা তো আমরা বুঝতে পেরেছি, এখানে কোনো সমস্যা নাই। কিন্তু কেসটা যদি এরকম হয় যে আমাদের এই স্মলেস্ট ভ্যালুটা দুটোই মেশিন ওয়ানের জন্য চলে এসছে, তখন আমরা কি করব? ওই মেশিন ওয়ানের জন্য যে দুটো স্মলেস্ট ভ্যালু চলে আসলো, ওই স্মলেস্ট ভ্যালুগুলোর অ্যাসোসিয়েটেড মেশিন টু এর ভ্যালু আমরা দেখবো, বা ওয়ার্ক সেন্টার টু এর ভ্যালু দেখবো। সেই অ্যাসোসিয়েটেড ওয়ার্ক সেন্টার টু এর ভ্যালুগুলোর ভিতরে যেটার ভ্যালু স্মলেস্ট হবে, সেটাকে আমরা ওই যে মেশিন ওয়ানের যে রুল, যে ওই জবটাকে আমরা কি করব, প্রথম দিকে বসাই দিব। তা আমার তো তখন স্পট ফাঁকাই থাকতেছে হচ্ছে এই দুইটা স্পট ফাঁকা থাকছে না, আর তো কোনো স্পট ফাঁকা নাই। তো যেহেতু এই দুইটা স্পট ফাঁকা আছে, এই যে এই দুইটা স্পট, এই যে এখানের এই দুইটা স্পট ফাঁকা আছে, তো এইখানে যখন এই দুটো স্পট ফাঁকা আছে, তখন দেখেন যে যেহেতু ডি এর ক্ষেত্রে হচ্ছে ওয়ার্ক সেন্টার টু এর ভ্যালুটা স্মলেস্ট, তার মানে কি, তখন ডি হচ্ছে আমার শুরুতে বসে যাবে। ডি যদি শুরুতে বসে যায়, তাহলে একটা ই রিমাইনিং থাকলো, সেটা এখানে বসে যাবে। ঠিক আছে? এটা হচ্ছে একটা রুল। আর শুধু তো হচ্ছে মেশিন ওয়ান এর ক্ষেত্রেই যে হতে পারে এরকমও তো না, মেশিন টু এর ক্ষেত্রেও দেখা গেছে যে টাই হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে টাই হলে কি করব, এবার সেটা আমরা আর একবার দেখে রাখি। যেমন হলো, ধরেন এইটার ক্ষেত্রে এখানে 12 আর এখানে হচ্ছে 7। তাহলে দেখেন স্মলেস্ট ভ্যালুটা হচ্ছে মেশিন টু এর দুটো মেশিনের জন্য আসলো। তো মেশিন টু এর দুটো মেশিনের জন্য যদি আসে, তখন আমাকে ওই একই নিয়ম যে অ্যাসোসিয়েটেড এই ভ্যালুগুলো খুঁজতে হবে। তো অ্যাসোসিয়েটেড ভ্যালুগুলো খুঁজে দেখা গেল যে ডি এর ক্ষেত্রে মেশিন ওয়ান এর টা হচ্ছে লোয়েস্ট। তার মানে কি,
তার মানে ওই যে মেশিন টু এর যে রুল ছিল, যে স্মলেস্টটা হচ্ছে লাস্টে চলে যাবে, তার মানে ডি হচ্ছে এখানে চলে যাবে, আর ওই যে একটা স্পট ফাঁকা থাকলো সেখানে ই হয়ে যাবে। ঠিক আছে, এটাই আর কি, আর কিছু না। এটা নিয়ে আমরা অনেকক্ষণ কথা বললাম, আর তেমন কিছু নাই। তো নিচে যে চার্টটা দেখা যাচ্ছে এটাকে হচ্ছে গ্যান্ট চার্ট বলে। এই গ্যান্ট চার্ট কিভাবে আঁকে এটা আমরা ওই একটু দেখলেই আমরা পারবো। তো আমি কিন্তু প্রথমে বলেছিলাম যে কোনো একটা জবের জন্য অবশ্যই প্রথমে ওয়ার্ক সেন্টার ওয়ান বা মেশিন ওয়ানে কাজ শেষ হওয়ার পরেই না মেশিন টুতে সেটার কাজ হতে পারবে। তা আমরা যখন এই সিকোয়েন্সটা বের করে ফেললাম যে আমাদের প্রথমে বি, তারপরে ই, তারপরে ডি, তারপরে সি, তারপরে এ। তো প্রথমে বি এর ক্ষেত্রে চিন্তা করি। বি এর ক্ষেত্রে হচ্ছে আমার বি এর ক্ষেত্রে আমার সময়, আমার হচ্ছে প্রসেসিং টাইম হচ্ছে মেশিন ওয়ানের জন্য 3, আর মেশিন টু এর জন্য কত, 6। তা আমি যদি বি জবটা শুরু করি, জিরোতে শুরু করি মেশিন ওয়ানে, তাহলে এটা থ্রিতে যায় শেষ হয়ে যাবে। এবং আমরা না বলেছি যে মেশিন ওয়ানে বি এর জব পার্টটুকু শেষ হওয়ার পরে না মেশিন টুতে বি শুরু হতে পারবে। তার মানে কি এই মেশিন টুতে বি এর কাজটা শুরু হবে 3তে, এটা এন্ড হয়ে যাবে 9-এ। ঠিক আছে। তো যখন মেশিন ওয়ানে বি শেষ হয়ে গেল, তার মানে কি বি বি এর পরে আমার সিকোয়েন্স কাজ ছিল, ই ছিল না। তো মেশিন ওয়ানে যদি বি এর কাজ শেষ হয়ে থাকে, তার মানে কি বি এর কাজ শেষ হয়ে গেলে মেশিন ওয়ান ফাঁকা হয়ে গেল। তো ওই মেশিন ওয়ানে তখন আমি ই এর কাজ কিন্তু শুরু করতে পারবো। ঠিক আছে। সো ই এর কাজ যদি আমি শুরু করি, যদি 3-এ শুরু করি, তো 7 দিন লাগে, তাহলে এটা 10-এ যেয়ে শেষ হবে না? তো ই যদি যতক্ষণ না পর্যন্ত মেশিন ওয়ানে শেষ হবে, ততক্ষণ না পর্যন্ত তো ই মেশিন টুতে শুরু করা যাবে না। সো এটা যদি 10-এ শেষ হয়, তার মানে মেশিন টুতে ই এর কাজ শুরু হবে 10 থেকেই। 10 থেকেই যদি শুরু হয়, তো মেশিন টুতে ই এর সময় লাগে কত, 12। তার মানে এটা শেষ হবে 22-এ। ঠিক আছে। তো 10-এ যখন মেশিন ওয়ানে ই এর কাজ শেষ হয়ে গেছিল, তার মানে কি মেশিন ওয়ান তো তারপর থেকে আইডল হয়ে গিয়েছে। ঠিক আছে। সো ওই আইডল টাইমে আমি কি করতে পারি, আমার তারপরে ই এর পরে কার কাজ করার কথা, ডি এর কাজ করার কথা। সো ডি এর হচ্ছে মেশিন ওয়ানে টাইম লাগে 10 দিন। সো 10 থেকে আমি যদি শুরু করি, 10 দিন যদি আমি নেই, তাইলে ডি মেশিন ওয়ানে 20-এ শেষ হবে। 20-এ শেষ হইলে যদি মেশিন টু ফাঁকা থাকতো, তাইলে আমি 20 থেকেই কিন্তু ডি এর কাজ মেশিন টুতে শুরু করে দিতে পারতাম। কিন্তু আমরা তো দেখলাম যে ই যখন শুরু হয়েছিল 10-এ, ই শেষ হতে হতে 22 লেগে যাবে। সো 22 লেগে যাওয়ার অর্থ হচ্ছে এটা, যে ডি এর মেশিন ওয়ানে কাজ 20-এ শেষ হলেও মেশিন টুতে 20 থেকেই শুরু হতে পারবে না। যেহেতু এটা 22-এ এসে শেষ হবে, এটা শুরু হতেও 22 লেগে যাবে। ঠিক আছে। 22 লেগে গেলে, আমরা ডি এর ক্ষেত্রে কথা বলছি, ডি এর হচ্ছে মেশিন টুতে হচ্ছে 7 দিন লাগে। তার মানে কি ডি মেশিন টুতে শেষ হবে হচ্ছে 29 নাম্বার দিনে। ঠিক আছে। আর সি, সি হচ্ছে ডি এর পরে আমার কাজ করার কথা। তো ডি যেই মাত্র শেষ হয়ে গেল মেশিন ওয়ানে, 20-এ শেষ হয়ে গেল। এবার সি হচ্ছে মেশিন ওয়ানে কয়দিন লাগে, 8 দিন লাগে। তো 20-এর সাথে +8 করে দিই, 28 হয়ে গেল। তো 28-এ সি মেশিন ওয়ানে শেষ হলেও মেশিন টুতে 28 থেকেই শুরু হতে পারবে না। কেন শুরু হতে পারবে না? কারণ তখনও অলরেডি ডি অকুপাই করে রেখেছে মেশিন টুকে। তো ডি এর মেশিন টুতে কাজ শেষ হবে 29 নাম্বার দিনে। তো আমি 29 থেকে সি এর কাজ কিন্তু মেশিন টুতে শুরু করতে পারবো। সো 29-এর পরে যদি 4 দিন লাগে, এই যে সি এর এখানে হচ্ছে 4 দিন, তার মানে এটা শেষ হয়ে যাবে 33-এ। 33-এ শেষ হয়ে যাওয়ার পরে আমার এই যে এ ছিল, লাস্টে আমার এ এর কাজ করার কথা। তো মেশিন ওয়ান কিন্তু 28 নাম্বার দিনে ফাঁকা হয়ে গিয়েছে। 28 নাম্বার দিনে যখন ফাঁকা হয়ে গেল, তারপরে আমার এ এর কাজ শুরু করার কথা না? এ এর কাজ শুরু করার জন্য কি করতে হবে, আমার হচ্ছে 5 দিন লাগে। তো 28-এর সাথে আমি যদি 5 যোগ দিই, তার মানে হচ্ছে 33। 33 নাম্বার দিনে এ মেশিন ওয়ানে কাজ শেষ করে ফেলবে। এবং সি এর কাজটাও কিন্তু মেশিন টুতে 33-এ শেষ হয়ে যাবে। তো যেহেতু 33-এ শেষ হয়ে যাবে, তার মানে কি ও 33 থেকে এর কাজটা আবার শুরু করে ফেলতে পারবে। তো শুরু করে ফেলতে পারলে হচ্ছে 33-এর সাথে, এটা হচ্ছে মেশিন টুতে 2 দিন লাগে। সো 33-এর সাথে যদি দুই যোগ দেই, তাহলে হচ্ছে 35। তার মানে কি 35 নাম্বার দিনে এসে আমার পুরো কাজটা শেষ হয়ে যাবে। ঠিক আছে। তো এটাই হচ্ছে গ্রাফের মাধ্যমে দেখানো হলো। এই চার্টটাকে বলে হচ্ছে গ্যান্ট চার্ট। তো এটার প্রজেক্ট প্রজেক্ট থেকে মেলা জায়গায় এটার
ইয়ে আছে। তো এখানে অত ডিটেইলে দেয়া নাই। গ্যান চার্ট দিয়ে অনেক কাজই করা যায়। তো এটা গ্রাফ পেপারে আঁকতে হবে এরকম ম্যান্ডেটরি না, এভাবে খাতায় যদি কেউ আঁকতে চায় আঁকতে পারে, গ্রাফ পেপারে আঁকতে চাইলে আঁকতে পারে। তো এটা এক এক ভাবে করা যায়। তো এইটার পরে আমার যে জনসন রুলের এক্সাম্পল ছিল, সেইখানে আমরা এই যে বিভিন্ন সময় দেখেছিলাম না যে এই যে আমাদের এই যে দেখা গেল যে মেশিন আইডল থাকতেছে। আইডল থাকা মানে কি, যে ওই সময় মেশিনের হাতে কোনো কাজ নাই, ওই যে কারণ কি, ওই যে এ থেকে শেষ হলেও বি এর আর একটা কাজ শুরু করার মতো অবস্থা দাঁড়ায় নাই, সেই কারণে দেখা গেছে যে এ বসে আছে, বা এ বসে নাই আর কি, বি বসে আছে, এরকম কিছু সিচুয়েশন হয়েছে না, যে বি এর আগের কাজটা শেষ হয়ে গিয়েছে কিন্তু নতুন কাজটা এ থেকে শেষ হয়ে আসেনি। তো ওই যে মাঝখানে যে টাইমগুলোতে কোনো কাজ ছিল না, সে টাইমগুলোতে আমরা হচ্ছে কি বলেছি, আইডল টাইম বলেছি। সো এইখানে প্রথমে দেখা যাক যে প্রথম বি এর ক্ষেত্রে, তো বি দিয়েই আমরা যেহেতু শুরু করেছিলাম, বি এর শেষ হতে আমার 3 দিন লেগেছিল। তো ওই 3 দিন তো আমার আসলে মেশিন টু বা ওয়ার্ক সেন্টার টু এর কোনো কাজ ছিল না। তার মানে কি ওই 3 দিন হচ্ছে সে আইডল ছিল। ঠিক আছে, এই যে এইটা একটা আইডল পিরিয়ড। আবার এইখানে আর একটা আইডল পিরিয়ড হয়েছিল যে বি শেষ করার পরে, তিনে যখন বি শুরু করলাম, বি শেষ করতে 9 পর্যন্ত লেগেছিল। কিন্তু ই আবার এ মানে মেশিন ওয়ার্ক সেন্টার ওয়ানে শেষ হতে 10 পর্যন্ত লেগেছিল। তার মানে কি এই ই এর কাজ তো ওয়ার্ক সেন্টার টু তে 10-এর আগে শুরু করা যায়নি, কারণ এ থেকে তো আসেইনি। তো ওই সময় আবার একদিন বসেছিল। ঠিক আছে, এই জায়গায় 3 দিন, এখানে একদিন, এভাবে বসেছিল। আবার এইখানে দেখা যাক, এখানে আবার 2 দিন এ বসেছিল। কেন বসেছিল, এই যে এ এখানে শেষ হওয়ার পরে এখানে শুরু হতে এই যে এখানে 2 দিন লেগেছিল না, এই যে এ এর জন্য, এই যে এখানে 2 দিন, এই 2 দিন তো এখানে 33-এর যোগ দিয়ে 2 35 হয়েছিল, এই 2 দিন আবার এ বসেছিল। তো আমরা হচ্ছে টোটাল এরকম একটা টাইম বসেছিলাম। এই যে যে সময়গুলো মেশিনগুলো বসেছিল, মানে মেশিনে কোনো জব প্রসেসিং হচ্ছিল না, সেগুলোকে আমরা আইডল টাইম বলছি। ঠিক আছে। তো জনসন রুল দিয়ে সিকোয়েন্সিং করা হয়, আর এভাবে গ্যান্ট চার্ট আঁকা যায়। তো এখানে প্র্যাকটিসের জন্য হচ্ছে আর একটা প্রবলেম দেয়া আছে। আর ওই যে আমরা বলেছিলাম এই যে ছবি, এটাকে হচ্ছে, এই যে ছবিটা, এটা কিন্তু গ্যান্ট চার্ট, হ্যাঁ, এটাকে বলে গ্যান্ট চার্ট। তো এবার গ্যান্ট চার্ট নিয়ে কিছু কথা আছে, আমরা একটু পরে দেখি। তো এখানে বলা হয়েছে দিস ইজ অলসো নোন অ্যাজ গ্যান্ট চার্ট। তো এই গ্যান্ট বানানটা ভুল আছে। গ্যান্ট বানানটা হচ্ছে, জ্ঞান বানানটা হচ্ছে এটা না। জ্ঞান বানানটা হচ্ছে GAN ডাবল টি। একটু মাথায় রাখেন। তো জ্ঞান চার্টের মাধ্যমে কি করা যায়, যে এটা বিভিন্ন কোনটা কোন টাইমে শুরু হতে পারে, বা শিডিউলিং এর জিনিসটা কিন্তু বেশ ভালোভাবে দেখা যায়। এখানে তো নোটে বলেছে when you will compare the data always compare it with all the data. If there are 10 processing time of two work centers for choosing the sequence, you need to consider all the jobs. মানে হচ্ছে আপনি যখন গ্যান চার্ট আঁকবেন, তখন যেন সবগুলো জব নিয়ে গ্যান চার্ট আঁকেন, কোনো পার্শিয়াল গ্যান চার্ট যেন না আঁকা হয়। ঠিক আছে, সেটাই বলা হয়েছে। তো এরই মধ্য দিয়ে আমাদের এই লেকচারটাও শেষ। আমরা আশা করছি আপনারা এটা ভালো বুঝতে পেরেছেন। আর যদি না বুঝে থাকেন তাহলে সেটা ক্লাসে জিজ্ঞাসা করতে পারেন। তো সবাই ভালো থাকেন। ঠিক আছে, থ্যাংক ইউ।